যে আপনার নার্সের বিএসসি গ্রাজুয়েশন ইন নার্সিং। আমি আমেরিকাতে এক প্রফেসরের সাথে দেখা করেছিলাম, উনি নার্সের প্রফেসর। আমার প্রথমে একটু খটকাই লেগেছিল যে নার্সে উনি প্রফেসর। আমি দেখলাম যে উনি প্রফেসর নিয়ে পিএইচডি করেছেন নার্সের পর। আমরা এই সেক্টরটা ডেভেলপ, এই সেক্টরটাকে আরো ডেভেলপ করতে পারি, সেই চিন্তা এখন আমাদের মাথায় আছে। ধন্যবাদ ডক্টর তারেক। ফোনটা নিয়ে হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলুন। আমি মৌলভীবাজার থেকে জাকির বলছি। জি জাকির সাহেব বলুন। বাংলাদেশের আমরা মানুষ হিসাবে প্রত্যেকই মানুষ। জি। আবার বাংলাদেশের শিক্ষানীতিতে যে বৈষম্য, জি, গরিবের ছেলেরা যেরকম শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত হচ্ছে, কিন্তু আমাদের দেশে এই গরিবের ছেলেরা যারা নর্মাল প্রাইভেট প্রাইমারি ওই স্কুল বা প্রাইমারি ওই যে মনে করেন হাই স্কুল, এর ঊর্ধ্বে মনে করেন এই যে সামান্য অর্থের মাধ্যমে এরা উচ্চশিক্ষা লাভের কোনো করতে পারছে না। কিন্তু বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় এইরকম মানে গরিবের ছেলেরা উচ্চশিক্ষায় কিরকম শিক্ষিত হবে একটু তাই নিয়ে আলোচনা। ধন্যবাদ ধন্যবাদ। শিক্ষানীতিতে কি সেরকম বৈষম্যের কথা আছে? না, বৈষম্য বরং মোচনের কথা আছে। প্রশ্ন সেটা নয়। প্রশ্নটা হলো যেটা তারেক শামসুর রহমান সাহেব কথাটা তুলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে আমার জানা মতে 20% নিচে উচ্চশিক্ষার জন্য যায়। এখন উচ্চশিক্ষা সকলের জন্য প্রয়োজন কিনা, তবে আমাদের সেটা প্রবণতা আছে, সকলেই বিশ্ববিদ্যালয়ে পড়তে চায়, সেই জন্য আমি মনে করি পড়ুক, কিন্তু সেটা জীবিকার সাথে সম্পর্কযুক্ত করা দরকার। যেমন বাংলাদেশের নার্সিং বিশ্ববিদ্যালয় হতে পারে। তো এইগুলো আছে। তবে একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, যে এটা শিক্ষানীতিতে বলা আছে যে প্রচলিত শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে যেটা চলে আসছে 200 বছরের মতো বা তারও বেশি, সেটা আসলে আমাদের খুব কার্যকর হচ্ছে না। যেক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কথাটা বলছেন যে আমাকে যুগের সাথে তাল রেখে জীবিকার সাথে সঙ্গতি রেখে শিক্ষা ব্যবস্থা করতে হবে। এখন ধরেন যে শিক্ষা যে ব্যয়ের প্রশ্নটা এসছে, শিক্ষা ব্যয় এটা ধরেন রাষ্ট্রীয় দায়িত্ব হলো প্রাথমিক পর্যন্ত, 8ম শ্রেণী পর্যন্ত আসছে। এবং তারপরে যে জিনিসটা আসছে সেখানে রাষ্ট্র দায়িত্ব এড়াবে না। যেমন ধরেন আগে এখন প্রাথমিকে বই দেওয়া হতো, এখন মাধ্যমিকও বই দেওয়া হচ্ছে। প্রায় 23 কোটির মতো বই আপনার আমাদের শিক্ষামন্ত্রী নাহিদ সাহেব তো খুব করিতকর্মা মানুষ, দেখেন এটা দেওয়া হচ্ছে। তারপরে আরেকটা তহবিলও হয়েছে যে শিক্ষা ব্যয়ের জন্য, যাতে মেধাবী গরিব ছেলে মেয়েরা এমনকি ডিগ্রি লেভেল পর্যন্ত করতে পারে। এই জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বে আপনার একটা শিক্ষা তহবিল গঠন করা হয়েছে, বীজ সিড মানি 1000 কোটি টাকা দিয়ে। তো এটা নীতিমালাগুলো কার্যকর হচ্ছে, অর্থাৎ যে আমব্রেলাটা বিস্তৃত হবে। কিন্তু নীতিগত একটা প্রশ্ন আসবে, উচ্চশিক্ষা কি? উচ্চশিক্ষা কি সকলের জন্য দরকার? যে উচ্চশিক্ষা আমাকে জীবিকা দক্ষতা অর্জনের ক্ষেত্রে সাহায্য করে না, যে কৃষক তার জমি বিক্রি করে তার ছেলেকে পড়ালো, তারপরে সেই ছেলে যদি এসে আবার সে বাবার কাছে হাত পাতে, বাবা আমি বেকার, তাহলে বোঝা যায় ওই লেখাপড়াটা সঠিক হচ্ছে না। সুতরাং এই জায়গাটা আমাদের এখন হাত দেওয়ার সময় এসেছে। এবং শিক্ষানীতিতে আমরা তত্ত্ব অপেক্ষা প্রয়োগের দিকটা, যে আমার জীবনযাত্রার মান, আমার মূল্যবোধ, নৈতিক মূল্যবোধ, আর্থিক নিশ্চয়তা, এটাকে দিয়ে আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশটাকে এনেছি। সেই মুক্তিযুদ্ধের চেতনা মানুষের 16 কোটি মানুষ তার আশা আকাঙ্ক্ষার সাথে সঙ্গতিপূর্ণ রেখে আমার শিক্ষাকে ঢেলে সাজাতে হবে, এবং এটা একদিনই করা সম্ভব হবে না, প্রক্রিয়া শুরু হয়েছে। ধন্যবাদ। আমি অধ্যাপক রাশেদ একটা প্রশ্ন করতে চাই, সেটা হলো এই যে ফারুক সাহেব একাধিকবার বললেন যে উচ্চশিক্ষা, আমরা উচ্চশিক্ষা বলতে এখানে কি বোঝাবো? আমরা কি বিভিন্ন সাবজেক্টে অনার্স নিয়ে অনার্স ডিগ্রি এবং MA পাশ করাটাকে উচ্চশিক্ষা বোঝাবো, নাকি সাধারণ গ্রাজুয়েশনকে উচ্চশিক্ষা বোঝাবো? মানে এই দুটো জিনিসের মধ্যে একটা তফাৎ আছে বলে আমি মনে করি। এই আলোচনাটা করা দরকার। ফোনটা আমি আগে নিই। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন স্যার আপনারা? বলুন। হ্যাঁ বলুন, আপনার বক্তব্য বলুন। আমরা স্যার আমি যেটা বলতেছিলাম, আমাদের মানে লেখাপড়ার সময় ছেলে মেয়ে উভয়েরই ইয়াং টাইমে যে সময় নষ্ট হয়, তার না থাক লেখাপড়াটা যেন টাইম মতো শেষ হয়ে যায়, এটা দরকার আছে। যেমন আমাদের 3 বছরের যেমন ব্রিটিশ স্ট্যান্ডার্ডে অনার্স দিতে পারে, আর এটা 4 বছরের আমেরিকার স্ট্যান্ডার্ড থাকতে পারে। কেন 5 কোর্সের দরকারটা কি? এটা মেন্টালিও একটা ছেলে মেয়ে যখন পাস কোর্স করে তাকে কিন্তু মাস্টার্স 2 বছরে করতে হয়, তাদের এটা মানসিকভাবে কষ্ট হয়।
খুব কথা হচ্ছে সে হয়তো আগে সুযোগ পেলে অনার্স করতে পারতো। জি। তো আমি যেটা মনে করি 3 বছরের অনার্স দিয়ে 1 বছরের মাস্টার্স হবে, আর 4 বছরের অনার্স দিয়ে 1 বছরের মাস্টার্স, 2 ধরনের কোর্স থাকতে পারে। 5 কোর্স নামে কোনো কোর্স থাকা উচিত না। জি, ধন্যবাদ। আপনি আর মেয়েদের জন্য জীবনে টাইম গুলো খুবই ইম্পর্টেন্ট। ইয়াং টাইমে তাদের সময় চলে গেলে তাদের জীবনে অনেক অসুবিধা হয়, যেটা সাধারণ মানুষের জীবনে হয়। এটা হয়তো খুব উচ্চ শিক্ষিত লেভেলে যারা এলিট ফ্যামিলি ওগুলো তো হয় না, কিন্তু সাধারণ মানুষের জীবনে হয়। জি, ধন্যবাদ আপনার বক্তব্য যেটা অধ্যাপক রাশেদা। উনিও ঠিক এই কথাটা বললেন, উনি আমার বিপরীত মত বললেন। উনি বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষা হলো বিশ্ববিদ্যালয়ের কথা বলা হচ্ছে, কিন্তু বিশ্ববিদ্যালয়ের একটা জ্ঞানটা হচ্ছে বহতা নদীর, তাই না? সেখানে শুধু জ্ঞান সৃষ্টি হবে, শুধু পঠিত চর্চা হবে না, সেটা জ্ঞানটা সৃষ্টি করবে যে জায়গা, সেটাই উচ্চশিক্ষা, সেখানে সেটাই হলো বিশ্ববিদ্যালয়। এখন আপনার এখানে যে আলোচনাগুলো হচ্ছে দেখেন, এখানে আমরা কিন্তু ভাবছি যে সাধারণ যে শিক্ষাগুলো অন্য বাংলায় ধরলাম বা ফিলোসফি ধরলাম, আপনি খেয়াল করে দেখেন বাংলা কিন্তু কোন স্কুলে বাংলা পাশ করা কোন টিচার স্টুডেন্টকে বাংলা টিচার করে নেওয়া হয় না। বাংলা পড়াবে কে? পিটি করার যে শিক্ষক তিনি বাংলা পড়াবেন। কে পড়াবেন বাংলা? এই যে মাদ্রাসায় পাশ করেছেন বা উনি আরবি পড়ান, উনি বাংলা, এরকম ভাবে কিন্তু আছে। আমার সাথে পাশ করেছে বটনিতে, আমাদের মাস্টার্স ডিগ্রি নিয়েছে ঢাকা থেকে, সে একটা ইংলিশ মিডিয়াম স্কুলে ছোট ক্লাসে বাংলা পড়াচ্ছে। আবার অনেকে জনতা ব্যাংকে বা বিভিন্ন ব্যাংক আর কি চাকরি করছে এরকম। কিন্তু বাংলা যারা পাশ করে তারা চাকরি তারা পাচ্ছে না। আমাদের ওদের চাকরিগুলো সৃষ্টিও করতে হবে, তাহলে কিন্তু আমাদের খুব বেশি হবে না। দেখা যাবে আমাদের এতগুলো কলেজ, এত স্কুল, সেখানে আমরা বাংলা শিক্ষক কিন্তু আমাদের সেভাবে নাই। কথা আমি বলছি আর কি, টিচার কিন্তু নাই, স্কুলেও নাই, ইংরেজি নাই। আমরা বলছি যে উচ্চশিক্ষার দরকার নাই, কিন্তু দেখা যাবে যে ওগুলো যদি আমরা প্রপারলি তাদেরকে ব্যবহার করি, অঙ্কের টিচার নাই বিভিন্ন স্কুলে, সায়েন্সের টিচার নাই, তাহলে আমার প্রয়োজন আছে সমাজে, আমরা কেন না করছি? আছে। আমাদের মেধাবীদেরকে তো অবশ্যই জায়গা করে দিতে হবে সেখানে। তার পাশাপাশি যারা আমরা এত ছাত্র বেরোচ্ছি, আমরা বলছি তাদের জায়গা নাই, জায়গা আছে, তার প্রচারটা আমাদের করতে হবে। তার জন্য তাদেরকে যেটা বলে যে তাদেরকে কি বলে যে মার্কেটিং এর জন্যই আর কি তাদেরকে জ্ঞান দিতে হবে, আর কি জ্ঞান দিতে হবে এরকম। হ্যাঁ, তাহলে আমার কথা মনে হচ্ছে আমাদের সমাজে কিন্তু প্রয়োজন আছে এদের, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, আমরা দেখতে পাচ্ছি না। সেই দেখতে পাওয়ার ব্যবস্থাটা কিন্তু এর আগেও বলেছিলাম বিভিন্ন ভাবে আমরা করতে পারি, এই ব্যবস্থাটা আমাদের করতে, আমাদের প্রয়োজন আছে। আমি যে ভদ্রলোক প্রশ্ন করেছিলেন তার প্রশ্নের জবাবে একটু বলতে চাই। উনি বলছিলেন যে 3 বছর গ্রাজুয়েশন করা দরকার, অনার্স করা দরকার, এরপর আর 1 বছর মাস্টার্স। এখানে একটু সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে আমরা যদি 3 বছরে অনার্স দেই, এটা একসেপ্টেড না বিশ্বে সব জায়গায় 4 বছর অনার্স গ্রাজুয়েট, যে কারণে আমাদেরকে এটা পরিবর্তন করতে হয়েছে। কিন্তু এখানে একটা সমস্যা তৈরি হয়েছে। সমস্যাটা হচ্ছে আমরা যখন এই সিদ্ধান্তটা নিলাম, আমাদের নীতি নির্ধারকরা যখন সিদ্ধান্ত নিলেন 4 বছরের অনার্স, তখন বলা হয়েছিল যে 4 বছরে অনার্স করেই তুমি জব মার্কেটে যাবা, তো মাস্টার্স করার দরকার নাই। কিন্তু সমস্যাটা হলো যিনি অনার্স করছেন 4 বছরের, তিনি মাস্টার্স যাচ্ছেন। এখানে একটা সমস্যা তৈরি হয়েছে এবং আমাদের নীতি নির্ধারকরা, আমাদের যারা বিশ্ববিদ্যালয় চালান, তারা আমরা কোনো অবস্থাতেই ছেলে মেয়েদেরকে আমরা বাধ্য করতে পারছি না যে তোমাদের মাস্টার্স করার দরকার নাই। মাস্টার্স কারা যাবে মাস্টার্স করতে? যারা শুধু টিচিং এ যাবে, অনলি দোজ পিপল যারা শিক্ষকতায় যাবে, রিসার্চে যাবে, গবেষণায় যাবে, পিএইচডি করবে, তাদেরকে মাস্টার্স এনকারেজ করা হোক। কিন্তু আমরা কোনো অবস্থাতেই পারছি না। এখানে আমার মনে হয় এই সম্পর্কেও কিন্তু আমাদের সমাজে ভুল ধারণা আছে। এই জন্য আমার মনে হয় একটা সিদ্ধান্ত নেওয়ার সময় এসছে যে একটা বলে দিতে হবে যে গ্রাজুয়েশনের পর আর যাওয়ার দরকার নাই, 4 ইয়ার গ্রাজুয়েশনটাই হাইয়েস্ট ডিগ্রি, মানে যারা নরমাল চাকরিতে যায়, টার্মিনাল ডিগ্রি। এবং তারপরে আমি বলে দেন যারা অনার্সের এত % পেয়েছে, শুধুমাত্র তারাই এন্টাইটেল টু গেট দেমসেলস এডমিটেড ইনটু মাস্টার্স, তারা মাস্টার্সে ভর্তি হতে পারবে, আদারওয়াইজ মাস্টার্স দরকার নাই। কারণ যে ছেলেটা মাস্টার্সে ভর্তি হবে সে কলেজে টিচার হবে, ইউনিভার্সিটি টিচার হবে, রিসার্চ করবে, সে এইটাই করা দরকার। আদারওয়াইজ সবাইকে বাধ্যতামূলকভাবে জব মার্কেটে যাও। আমাদের দেশে কিন্তু আছে, বুয়েটে কিন্তু আছে, ইঞ্জিনিয়ারিং পাস করতে, জেনারেল ইউনিভার্সিটিগুলোতে নাই। হ্যাঁ, এটা আমাদের বুয়েটে আছে, সেটা আমাদের চালু করলেই হয়। কাউন্সেলিং সমাজের একটা দৃষ্টিভঙ্গিরও পরিবর্তন, এটা ইম্পর্টেন্ট। আমাদের এখানে এমএ এমএসসি পাস না করলে তাকে উচ্চশিক্ষিত মনে করা হয় না। এখানে এন রাশেদা একটা কথা বলেছেন যে আপনার স্কুলগুলোর কথা, বিশ্বভিত্তিক শিক্ষা, অত্যন্ত সঠিক কথা। আপনার শিক্ষানীতিতে আমরা মাধ্যমিক স্তরেও বিশ্বভিত্তিক শিক্ষকের কথা বলেছি। ইতিমধ্যে প্রাথমিক পর্যায়ে 60,000-এর মতো নতুন শিক্ষক নিয়োগ হয়েছে।
এবং পুরো শিক্ষানীতিটা বাস্তবায়ন করতে গেলে প্রায় 5 লাখের মতো নতুন শিক্ষক নিতে হবে। মাধ্যমিক স্তরে আবশ্যিকভাবে যে ভূগোলের লোক বিজ্ঞান পড়াতে পারবে না বা এই বিষয়টা এটা নিশ্চিত করা হয়েছে। তবে আপনি বুঝেন যে বাংলাদেশে 28,000-এর মতো এমপিভুক্ত প্রতিষ্ঠান এবং সব একসাথে করাও সম্ভব না, আর্থিক দিক আছে। তো এটা করা একটা জিনিস হচ্ছে আপনার উদ্যোগ এবং সমন্বয় করেছে। আরেকটা জিনিস যে এই প্রশ্নটা এসছে, আমাদের সময় শেষ হয়ে গেছে। ধন্যবাদ প্রিয় দর্শক, আমাদের নির্ধারিত সময় শেষ হয়ে গেছে। ধন্যবাদ অধ্যাপক এ.এন. রাশেদা, ধন্যবাদ ডক্টর তারেক শামসুর রহমান। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়ের অবতারণা করেছি এবং বলাই বাহুল্য যে আমরা আলোচনাটা শেষ করতে পারিনি। এটা শেষ করার মতো বিষয়ও নয় একটি টিভি অনুষ্ঠানে। আমরা এটা লক্ষ্য করেছি যে আমাদের শিক্ষা ব্যবস্থায় এখনো অনেক অস্পষ্টতা রয়ে গেছে, এখনো আমাদের ডিগ্রি সম্পর্কে অস্পষ্টতা রয়ে গেছে, এখন আমাদের বিষয় সম্পর্কে অস্পষ্টতা আছে, আমাদের দেশের উচ্চ শিক্ষিত জনশক্তির চাহিদা কি এই সম্পর্কে পরিষ্কার কোনো গবেষণা আমাদের সামনে নেই। তো আমার মনে হয় যে সরকার শিক্ষানীতির মতো একটা অত্যন্ত প্রয়োজনীয় কাজ করে ব্যাপকভাবে অভিনন্দিত হয়েছে এবং শিক্ষা মন্ত্রণালয়, বিশেষ করে মাননীয় শিক্ষামন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদ নানাভাবে অভিনন্দিত হয়েছে তার এই শিক্ষানীতির জন্য। আমরা আশা করব যে তিনি যদি একটু উদ্যোগ নেন, পরিকল্পনা কমিশনকে সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মাধ্যমে বাংলাদেশের উচ্চশিক্ষা নিয়ে উচ্চশিক্ষার চাহিদা এবং আমাদের আগামী 25 বছরে কি ধরনের উচ্চশিক্ষিত জনশক্তি প্রয়োজন সেটা নিয়ে যদি একটা ব্যাপক গবেষণা করে আমরা একটা পরিষ্কার চিত্র আমাদের সামনে রাখতে পারি এবং সেই চিত্রের আলোকে বিভিন্ন পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মেডিকেল প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলো যদি তাদের ভর্তির পরিকল্পনা করতে পারে, কি ধরনের কতজন ছাত্রছাত্রীকে তারা আগামী 25 বছরে উচ্চশিক্ষায় শিক্ষিত করবে, এগুলো আমার মনে হয় এখন শিক্ষা মন্ত্রণালয়ের অগ্রাধিকারের ভিত্তিতে চিন্তা করা প্রয়োজন। স্বাধীনতা 40 বছরও আমরা এই ধরনের কাজ করতে পারিনি, এটা একটা বড় ধরনের ব্যর্থতা। অতীতে শিক্ষামন্ত্রীরা এসব বিষয়ে দৃষ্টি দেননি। আমরা আশা করি যে বর্তমান শিক্ষামন্ত্রী এই ব্যাপারে অত্যন্ত আন্তরিক এবং তিনি যদি উদ্যোগ নেন পরিকল্পনা কমিশনের সহায়তায়, আমরা হয়তো একটা দিক নির্দেশনা আগামীতে পাব। এই প্রত্যাশায় আজকের গ্রামীণ ফোন টেলি সময় অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ। খোদা হাফেজ।